তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলি একে একে তুলে ধরব। প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি প্রস্তুতি নাও, তাহলে তোমরা নিশ্চিতভাবে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় উপকৃত হবে। সমস্ত প্রশ্নগুলি একটি মাত্র ভিডিওতে তুলে ধরার জন্য ভিডিওটির আয়তন একটু দীর্ঘ হতে পারে, তাই তোমাদের বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। চলো একে একে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 4 নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন হল, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনি ও ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। উত্তর, ইতালির ঐক্য আন্দোলনের ইতিহাসে জোসেফ মাৎসিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক, আদর্শবাদী বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতা। তিনি বিশ্বাস করতেন যে ইতালিকে বিদেশি শাসন ও দেশীয় স্বৈরাচার থেকে মুক্ত করে একটি ঐক্যবদ্ধ, স্বাধীন ও প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। তার আদর্শ ও কর্মকাণ্ড ইতালির জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করে। ম্যাৎসিনির ভূমিকা। 1805 খ্রিস্টাব্দে জেনোয়ায় জন্মগ্রহণকারী ম্যাৎসিনি ইতালির স্বাধীনতা ও ঐক্যের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে কার্বোনারি নামক গুপ্ত সমিতিতে যোগ দেন। কিন্তু এই সংগঠনের গোপনীয়তা ও সীমিত কার্যকলাপে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি উপলব্ধি করেন যে ইতালির ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী আন্দোলন। ইয়ং ইতালি প্রতিষ্ঠা। এই উদ্দেশ্যে ম্যাৎসিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি নামে একটি বিপ্লবী যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল ঈশ্বর ও জনগণের নামে একটি ঐক্যবদ্ধ, স্বাধীন ও প্রজাতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করা। ইয়ং ইতালি সংগঠনের মাধ্যমে মাৎসিনি ইতালির যুব সমাজকে ঐক্যবদ্ধ করেন এবং তাদের মধ্যে জাতীয়তাবাদ, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শ ছড়িয়ে দেন। তিনি মনে করতেন ইতালির ভবিষ্যৎ ইতালির যুব সমাজের হাতেই নিহিত। তাই তিনি যুবকদের বিপ্লবী আন্দোলনের জন্য প্রস্তুত ও প্রশিক্ষিত করে তোলেন। ম্যাৎসিনির বিপ্লবী প্রচেষ্টা। 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের সময় ম্যাৎসিনির নেতৃত্বে ইতালিতে বিপ্লবী আন্দোলন জোরদার হয়। তার উদ্যোগে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং তিনি তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও শেষ পর্যন্ত অস্ট্রিয়া ও ফ্রান্সের হস্তক্ষেপে এই প্রজাতন্ত্রের পতন ঘটে এবং ম্যাৎসিনি ইংল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হন, তবুও তার আদর্শ ইতালীয়দের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। মূল্যায়ন। ম্যাৎসিনির প্রত্যক্ষ রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও তার জাতীয়তাবাদী আদর্শ, ইয়ং ইতালি সংগঠন এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ইতালির ঐক্য আন্দোলনের ভিত্তি শক্তিশালী করেছিল। তার ব্যর্থতা সম্পর্কে ঐতিহাসিক A.J.P. টেলার এই উক্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ম্যাৎসিনি ছিলেন একজন মহান ব্যর্থ মানুষ, কিন্তু তার ব্যর্থতার মধ্যেই ছিল ইতালির ভবিষ্যৎ সাফল্যের বীজ। সুতরাং বলা যায় ম্যাৎসিনি ও তার ইয়ং ইতালি আন্দোলন ইতালির ঐক্য আন্দোলনে সরাসরি সাফল্য না পেলেও ইতালির জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বিকাশে অসামান্য ভূমিকা পালন করেছিল। তার আদর্শই পরবর্তীকালে ইতালির ঐক্য আন্দোলনকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। 4 নম্বরের জন্য পরবর্তী প্রশ্ন হল, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কী কী? উত্তর, নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর ইউরোপের রাজনৈতিক পুনর্গঠন, পুরাতন রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1814 খ্রিস্টাব্দের 20 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতিহাসে এটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক এই সম্মেলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি প্রধানত নিম্নলিখিত 3টি মূল নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। ক. ন্যায্য অধিকার নীতি। ভিয়েনা সম্মেলনের অন্যতম প্রধান নীতি ছিল ন্যায্য অধিকার নীতি।
এই নীতির উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের উত্থানের ফলে যেসব পুরাতন ও বৈধ রাজবংশ ক্ষমতাচ্যুত হয়েছিল তাদের পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করা। এই নীতির ভিত্তিতে ফ্রান্সে বুর্ব রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বিপ্লব ও নেপোলিয়নের যুগে বিলুপ্ত পুরাতন রাজতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই ছিল ন্যায্য অধিকার নীতির মূল কথা। ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী রাষ্ট্রগুলি যে অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তার ক্ষতিপূরণ হিসাবে তাদের ইউরোপের বিভিন্ন অঞ্চলে ভূখণ্ড ও রাজনৈতিক সুবিধা দেওয়া হয়। এই নীতির ফলে রাশিয়া, প্রাশিয়া ও অস্ট্রিয়া বিশেষভাবে লাভবান হয়। সুতরাং বলা যায়, যুদ্ধের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয়ী শক্তিগুলিকে ভূখণ্ড ও অন্যান্য সুবিধা প্রদানই ছিল ক্ষতিপূরণ নীতির মূল উদ্দেশ্য। শক্তিসাম্য নীতি। ভিয়েনা সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি ছিল শক্তিসাম্য নীতি। এর মূল উদ্দেশ্য ছিল ইউরোপে এমন একটি শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করা যাতে ভবিষ্যতে কোনো একটি রাষ্ট্র অতিরিক্ত শক্তিশালী হয়ে সমগ্র ইউরোপের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। বিশেষত ফ্রান্সের ভবিষ্যৎ আগ্রাসন প্রতিহত করাই ছিল এর অন্যতম প্রধান লক্ষ্য। এই নীতির মূল বক্তব্যকে এভাবে বলা যায়, ইউরোপে কোনো একক শক্তির আধিপত্য নয়, বরং পারস্পরিক শক্তির ভারসাম্যের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। উপসংহার। পরিশেষে বলা যায়, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি, এই তিন নীতির উপর ভিত্তি করে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছিল। এর মাধ্যমে একদিকে যেমন পুরাতন রাজতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে তেমনি বিজয়ী শক্তিগুলির স্বার্থ রক্ষা ও ইউরোপে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। তাই যথার্থই বলা যায়, ভিয়েনা সম্মেলন ছিল নেপোলিয়নের পরবর্তী ইউরোপে পুরাতন রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং শক্তিসাম্যের ভিত্তিতে শান্তি ফিরিয়ে আনার এক সুপরিকল্পিত প্রয়াস। 4 নম্বর মানের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? উত্তর: 19 শতকের মধ্যভাগে জার্মানি বহু ক্ষুদ্র ও বিচ্ছিন্ন রাজ্যে বিভক্ত ছিল। এই বিচ্ছিন্ন জার্মান রাজ্যগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী জার্মান রাষ্ট্র গঠনের ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক। 1862 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি কূটনৈতিক, যুদ্ধনীতি
এবং রক্ত ও লোহনীতি অনুসরণ করে জার্মানির ঐক্য সাধন করেন। তার বিখ্যাত নীতি ছিল নট বাই স্পিচেস অ্যান্ড মেজরিটি ডিসিশন উইল দ্য গ্রেট কোয়েশ্চেন্স অফ দ্য ডে বি ডিসাইডেড বাট বাই আয়রন অ্যান্ড ব্লাড। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সাধন প্রধানত নিম্নলিখিত পর্যায়ে সম্পন্ন হয়। ক. বিসমার্কের কূটনৈতিক নীতি। জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক প্রথমে কূটনৈতিক বিচক্ষণতা ও রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োগ করেন। তিনি বুঝেছিলেন যে জার্মানির ঐক্যের পথে প্রধান বাধা ছিল অস্ট্রিয়া ও ফ্রান্স। তাই তিনি প্রথমে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে প্রাশিয়ার কূটনৈতিকভাবে শক্তিশালী করেন। একই সঙ্গে তিনি অস্ট্রিয়ার প্রভাব কমিয়ে উত্তর জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ করার পথ প্রস্তুত করেন। খ. রক্ত ও লোহনীতি। বিসমার্কের ঐক্যনীতির মূল ভিত্তি ছিল রক্ত ও লোহনীতি। তিনি বিশ্বাস করতেন যে বক্তৃতা বা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে জার্মানির ঐক্য সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামরিক শক্তি ও দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব। তাই তিনি প্রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করেন এবং প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ব্লাড অ্যান্ড আয়রন এই নীতি বিসমার্কের জার্মানির ঐক্য আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। গ. ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। জার্মানির ঐক্য সাধনার প্রথম ধাপে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ বা 7 সপ্তাহের যুদ্ধ। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধের পর বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। তিনি কূটনৈতিকভাবে অস্ট্রিয়াকে বিচ্ছিন্ন করে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মাত্র 7 সপ্তাহের মধ্যে সাডোয়ার যুদ্ধে প্রাশিয়া অস্ট্রিয়াকে পরাজিত করে। এর ফলে প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয় এবং অস্ট্রিয়া জার্মান রাজনীতিতে প্রভাবের অবসান ঘটে। এরপর বিসমার্ক উত্তর জার্মান কনফেডারেশন গঠন করে উত্তর জার্মানির রাজ্যগুলিকে প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ করেন। পরবর্তী পয়েন্ট ফ্রাঙ্ক প্রাশিয়া যুদ্ধ ও জার্মানির চূড়ান্ত ঐক্য। জার্মানি ঐক্যের শেষ বাধা ছিল ফ্রান্স। বিসমার্ক কূটনৈতিক কৌশলে ফ্রান্সকে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরাজিত করেন। 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্ক প্রাশিয়া যুদ্ধ শুরু হয়। দক্ষিণ জার্মানির রাজ্যগুলিও প্রাশিয়ার পাশে এসে দাঁড়ায়। যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে জার্মানির ঐক্যের পথ সম্পূর্ণ উন্মুক্ত হয়। অবশেষে 1817 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি ভার্সাই প্রাসাদের
হল অফ মিরসে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামকে জার্মান সম্রাট ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জার্মানিক রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ হয়। বিসমার্ক হন নবগঠিত জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর। উপসংহার: সুতরাং বলা যায়, বিসমার্কের দূরদর্শী কূটনীতি, শক্তিশালী সামরিক প্রস্তুতি এবং ব্লাড অ্যান্ড আয়রন নীতির সফল প্রয়োগের ফলে জার্মানির ঐক্য সম্পন্ন হয়। ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিক 3টি যুদ্ধে জয়লাভ করে তিনি ধাপে ধাপে জার্মানির ঐক্যের পথ সুগম করেন। তাই ইতিহাসে বিসমার্ক যথার্থই দ্য আর্কিটেক্ট অফ জার্মান ইউনিফিকেশন বা জার্মানির ঐক্যের স্থপতি নামে পরিচিত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হতে পারে। পরবর্তী প্রশ্ন: মেটারনিক ব্যবস্থার পরিচয় দাও। উত্তর: ভিয়েনা সম্মেলনের পর ইউরোপের ইতিহাসে যে রক্ষণশীল রাজনৈতিক যুগের সূচনা হয়, তার প্রধান স্থপতি ছিলেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্স ভন মেটারনিক। 1815 খ্রিস্টাব্দে তিনি ইউরোপের রাজতন্ত্র, শান্তি ও পুরাতন রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে রক্ষণশীল রাজনৈতিক নীতি ও ব্যবস্থা প্রবর্তন করেন, ইতিহাসে তা মেটারনিক ব্যবস্থা নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লব ও জাতীয়তাবাদ দমন, বৈধ রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং ইউরোপে শক্তির ভারসাম্য বজায় রেখে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। মেটারনিক ব্যবস্থার পরিচয়। ক. রক্ষণশীল নীতির প্রতিষ্ঠা। মেটারনিক মনে করতেন ফরাসি বিপ্লবের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ ইউরোপে শান্তির জন্য বিপজ্জনক। তাই তিনি পুরাতন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। তার বিশ্বাস ছিল, কনজারভেটিজম ইজ দ্য সেফগার্ড অফ পিস, অর্থাৎ রক্ষণশীলতায় শান্তি ও শৃঙ্খলার প্রকৃত রক্ষা কবচ। তাই তার নীতির মূল উদ্দেশ্য ছিল পুরাতন রাজব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা। পরবর্তী পয়েন্ট হল বৈধ রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মেটারনিকের মতে নেপোলিয়নের দ্বারা অপসারিত বৈধ রাজবংশগুলিকে পুনরায় সিংহাসনে বসানোয় ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। তাই তিনি লেগিটিমেসি নীতির ভিত্তিতে পুরানো রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করেন। তার এই নীতির সারমর্মই ছিল, লেজিটিমেসি ইজ দ্য ফাউন্ডেশন অফ পলিটিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ বৈধ রাজতন্ত্রে রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। পরবর্তী পয়েন্ট: উদারতন্ত্র ও জাতীয়তাবাদ দমন। মেটারনিক উদারতন্ত্র ও জাতীয়তাবাদকে ইউরোপের
শান্তির প্রধান শত্রু বলে মনে করতেন। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করেন, গুপ্তচর ব্যবস্থা চালু করেন এবং প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্যে বিপ্লব দমন করেন। তার বিখ্যাত উক্তি "When France sneezes, Europe catches cold", অর্থাৎ ফ্রান্সে বিপ্লবের সামান্য স্ফুলিঙ্গ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। এই বিশ্বাস থেকে তিনি কঠোর দমন নীতি গ্রহণ করেছিলেন। ঘ. শক্তির ভারসাম্য বজায় রাখা। মেটারনিখ মনে করতেন ইউরোপের কোনো একটি রাষ্ট্র অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠলে আবার যুদ্ধের আশঙ্কা দেখা দেবে। তাই তিনি প্রধান শক্তিগুলির মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখার নীতি গ্রহণ করেন। তার মতে ব্যালেন্স অফ পাওয়ার ইজ দ্য গ্যারান্টি অফ ইউরোপিয়ান পিস, অর্থাৎ শক্তির ভারসাম্যই ইউরোপে স্থায়ী শান্তির সর্বোত্তম নিশ্চয়তা। উপসংহার: মেটারনিখ ব্যবস্থা কিছুদিন ইউরোপে শান্তি ও রাজতন্ত্র বজায় রাখতে সফল হলেও স্বাধীনতা, উদারতন্ত্র ও জাতীয়তাবাদের অগ্রযাত্রাকে চিরদিন রোধ করতে পারেনি। তাই ঐতিহাসিকদের যথার্থ মন্তব্য, মেটারনিখ কুড ডিলে দ্য রেভলিউশন বাট হি কুড নট ডেস্ট্রয় ইট, অর্থাৎ মেটারনিখ বিপ্লবকে সাময়িকভাবে বিলম্ব করতে পেরেছিলেন কিন্তু চিরতরে দমন করতে পারেননি। পরবর্তী প্রশ্ন: ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তর: 1853 থেকে 1856 খ্রিস্টাব্দে রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স ও সার্ডিনিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধই ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ ছিল মূলত প্রাচ্য সমস্যার চূড়ান্ত পরিণতি। রাশিয়ার সম্প্রসারণবাদী নীতি, ধর্মীয় বিরোধ এবং ইউরোপীয় শক্তিগুলির সংঘাতের ফলে এই যুদ্ধ সংঘটিত হয়। ঐতিহাসিক সি.ডি. হেজেনের মতে, দ্য ক্রিমিয়া ওয়ার ওয়াজ দ্য আউটকাম অফ ইস্টার্ন কোয়েশ্চেন। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি: ক. প্রাচ্য সমস্যা। অটোমান বা তুর্কি সাম্রাজ্যে ক্রম অবনতির ফলে ইউরোপে এক জটিল রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়, যা প্রাচ্য সমস্যা নামে পরিচিত। দুর্বল তুরস্কের ভূখণ্ড দখল করে রাশিয়া কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিল। ঐতিহাসিকদের মতে দ্য ইস্টার্ন কোয়েশ্চেন লে অ্যাট দ্য রুট অফ দ্য ক্রিমিয়া ওয়ার, অর্থাৎ প্রাচ্য সমস্যাটি ক্রিমিয়ার যুদ্ধের মূল ভিত্তি ছিল। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার এই সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা করায় ইউরোপে উত্তেজনা বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট: রাশিয়ার সম্প্রসারণবাদী নীতি। রাশিয়ার জার প্রথম নিকোলাস বলকান অঞ্চল এবং তুরস্কের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। তিনি তুরস্কের দুর্বল অবস্থার কথা
উল্লেখ করে বলেছিলেন, টার্কি ইজ দ্য সিক ম্যান অফ ইউরোপ। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে দুর্বল তুরস্কের সাম্রাজ্য ভাগ করে নেওয়ার সময় এসেছে। জারার এই সাম্রাজ্যবাদী নীতি ক্রিমিয়ার যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। গ. পবিত্র স্থান নিয়ে বিরোধ। জেরুজালেম ও বেথেলহেমের পবিত্র খ্রিস্টীয় উপাসনা স্থলগুলির রক্ষণাবেক্ষণের অধিকার নিয়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রাশিয়া গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের এবং ফ্রান্স রোমান ক্যাথলিকদের সমর্থন করেছিল। এই ধর্মীয় বিরোধ ক্রমে রাজনৈতিক রূপ ধারণ করে এবং যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। তাই অনেক ঐতিহাসিক এই বিরোধকে ক্রিমিয়ার যুদ্ধের তাৎক্ষণিক কারণ বলে উল্লেখ করেছেন। ঘ. মেনসিকভের দাবি প্রত্যাখ্যান। রাশিয়ার প্রতিনিধি প্রিন্স মেনসিকভ তুরস্কের কাছে দাবি করেন যে অটোমান সাম্রাজ্যে বসবাসকারী অর্থোডক্স খ্রিস্টানদের উপর রাশিয়ার অভিভাবকত্ব স্বীকার করতে হবে, কিন্তু তুরস্ক এই দাবি প্রত্যাখ্যান করে। এর ফলে রাশিয়া ক্রুদ্ধ হয়ে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের পথ বেছে নেয়। ঐতিহাসিক এজেপি টেলরের ভাষায়, দ্য ডিসপিউট ওভার দ্য হোলি প্লেসেস ওয়াজ merely spark. The real issue was politically rivalry, অর্থাৎ ধর্মীয় বিরোধ ছিল শুধু উপলক্ষ, প্রকৃত কারণ ছিল রাজনৈতিক স্বার্থ সংঘাত। ব্রিটেন ও ফ্রান্সের স্বার্থ রক্ষা। ব্রিটেন তার ভারতগামী বাণিজ্য পথ এবং ভূমধ্যসাগরীয় স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। অন্যদিকে ফ্রান্স সম্রাট তৃতীয় নেপোলিয়নের নেতৃত্বে ইউরোপে নিজের প্রভাব বৃদ্ধি করতে আগ্রহী ছিল। তাই তারা তুরস্কের পক্ষে যুদ্ধে যোগ দেয়। এর ফলে একটি আঞ্চলিক বিরোধ আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়। উপসংহার: সুতরাং বলা যায়, প্রাচ্য সমস্যা, রাশিয়ার সম্প্রসারণবাদী নীতি, ধর্মীয় বিরোধ এবং ইউরোপের শক্তিগুলির পারস্পরিক স্বার্থ সংঘাতের ফলে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ ইউরোপের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পরবর্তী প্রশ্ন: ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ গ্যারিবল্ডির অবদান কী ছিল? উত্তর: 19 শতকে ইতালির ঐক্য আন্দোলনে যারা অসামান্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে জোসেফ গ্যারিবল্ডি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ। তার বীরত্ব, দেশপ্রেম ও সামরিক নেতৃত্ব ইতালির বিচ্ছিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার পথ সুগম করেছিল। তাই যথার্থ বলা হয়, গ্যারিবল্ডি ছিলেন ইতালির ঐক্যের সশস্ত্র সৈনিক। ইতালির ঐক্যে গ্যারিবল্ডির অবদান। প্রথম পয়েন্ট: স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। গ্যারিবল্ডি ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে
একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তার বাহিনীর সদস্যরা লাল কুর্তা নামে পরিচিত ছিল। এই বাহিনীর সাহায্যে তিনি ইতালির বিভিন্ন অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করেন। পরবর্তী পয়েন্ট, সিসিলি ও নেপলস জয়। 1860 খ্রিস্টাব্দে গ্যারিবল্ডি তার প্রায় 1000 লাল কুর্তা নিয়ে সিসিলি অভিযান শুরু করেন। তিনি দ্রুত সিসিলি জয় করে নেপলসের দিকে অগ্রসর হন এবং উভয় অঞ্চলকে বর্ব রাজবংশের শাসন থেকে মুক্ত করেন। তার এই অভিযান ইতালির ঐক্য আন্দোলনে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। পরবর্তী পয়েন্ট, রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের প্রতি আনুগত্য। গ্যারিবল্ডি ব্যক্তিগত ক্ষমতা বা রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা না করে বিজিত অঞ্চলগুলি সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দেন। তার এই মহানুভবতা ইতালির ঐক্যকে আরও সুদৃঢ় করে। তার লক্ষ্য ছিল নিজের জন্য নয়, ঐক্যবদ্ধ ইতালির জন্য। পয়েন্ট খ হল দক্ষিণ ও উত্তর ইতালির সংযোগ। গ্যারিবল্ডির বিজয়ের ফলে দক্ষিণ ইতালি ও উত্তর ইতালির মধ্যে রাজনৈতিক সংযোগ স্থাপিত হয়। তিনি ভিক্টর ইমানুয়েলের নেতৃত্ব মেনে নেওয়ায় ইতালির ঐক্য আন্দোলন একটি কেন্দ্রভূত রূপ লাভ করে। পরবর্তী পয়েন্ট, ইতালির ঐক্য সম্পূর্ণ করার পথ সুগম। গ্যারিবল্ডি সামরিক সাফল্যের ফলে ইতালির অধিকাংশ অঞ্চল ঐক্যবদ্ধ হয়। পরবর্তীকালে 1866 খ্রিস্টাব্দে ভেনিস এবং 1870 খ্রিস্টাব্দে রোম ইতালির সঙ্গে যুক্ত, ফলে ইতালির রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ হয়। তাই ইতালির ঐক্য আন্দোলনের ইতিহাসে গ্যারিবল্ডির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার, সুতরাং বলা যায় ম্যাথসিনি দিয়েছিলেন আদর্শ, ক্যাভুর দিয়েছিলেন কূটনৈতিক নেতৃত্ব এবং গ্যারিবল্ডি দিয়েছিলেন বীরত্ব ও সামরিক শক্তি। এই তিনের সম্মিলিত প্রচেষ্টাতেই ইতালির ঐক্য সফল হয়। গ্যারিবল্ডির অসাধারণ দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য তিনি ইতালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবন ও কর্মযজ্ঞের মূল মন্ত্র যেন ছিল ঐক্যবদ্ধ ইতালি, স্বাধীন ইতালি। পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুরের ভূমিকা আলোচনা করো। উত্তর, 19বিংশ শতকে ইতালি ছিল বিভিন্ন ক্ষুদ্র রাজ্য ও বিদেশি শক্তির অধীনস্থ একটি বিভক্ত দেশ। ইতালির ঐক্য আন্দোলনে ক্যামিলো বেনসো, কাউন্ট কাভুরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন দ্য ব্রেন অফ ইটালিয়ান ইউনিফিকেশন। তার বিচক্ষণ কূটনীতি, বাস্তববাদী রাজনৈতিক নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা ইতালির ঐক্যর পথকে সুগম করেছিল। খ, কূটনৈতিক প্রচেষ্টা। কাভুর উপলব্ধি করেছিলেন যে শক্তিশালী অস্ট্রিয়াকে এককভাবে পরাজিত করে ইতালির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তিনি
আন্তর্জাতিক ক্ষেত্রে সার্ডিনিয়া পিডমন্টের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করেন। 1856 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে যোগ দিয়ে তিনি ইতালির সমস্যাকে ইউরোপীয় রাজনীতির আলোচনায় নিয়ে আসেন। এর ফলে ইতালির ঐক্য সমস্যা আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে। খ. ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ। কাভুর 1855 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধে ফ্রান্স ও ইংল্যান্ডের পক্ষে সার্ডিনিয়া পিডমন্টের সৈন্য পাঠান। যদি এই যুদ্ধে সার্ডিনিয়ার প্রত্যক্ষ লাভ ছিল সামান্য, তবু এর ফলে ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে সার্ডিনিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। কাভুর এই সুযোগকে কাজে লাগিয়ে ইতালির ঐক্যের প্রশ্নে ইউরোপীয় শক্তিগুলির সমর্থন আদায় করেন। গ. নেপোলিয়ন তৃতীয়ের সঙ্গে প্লুমবিয়ারের চুক্তি। কাভুরের অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক সাফল্য ছিল ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তৃতীয়ের সঙ্গে 1858 খ্রিস্টাব্দে প্লুমবিয়ারের গোপন চুক্তি সম্পাদন। এই চুক্তির ফলে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে সার্ডিনিয়া পিডমন্টে সাহায্য করতে সম্মত হয়। এর পরিণতিতে 1859 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া সার্ডিনিয়ার যুদ্ধ শুরু হয় এবং অস্ট্রিয়ার পরাজয়ের মাধ্যমে ইতালির ঐক্যের পথ আরও প্রশস্ত হয়। ঘ. মধ্য ইতালির রাজ্যগুলির সংযুক্তি। অস্ট্রিয়ার পরাজয়ের পর মধ্য ইতালির পারমা, মোডেনা, টাস্কানি ও পোপের রাজ্যের কিছু অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। জনরায়ের ভিত্তিতে এই অঞ্চলগুলি সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হয়। কাভুরের কূটনৈতিক দক্ষতা ও বাস্তববাদী নীতির ফলে ইতালির উত্তর ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ ঐক্যবদ্ধ হয়। পরবর্তী পয়েন্ট: গ্যারিবল্ডির অভিযানকে সমর্থন। ক্যাভুর ও গ্যারিবল্ডির রাজনৈতিক পদ্ধতি ভিন্ন হলেও ক্যাভুর বুঝেছিলেন যে গ্যারিবল্ডির সাফল্যকে ইতালির ঐক্যের স্বার্থে কাজে লাগানো দরকার। 1860 খ্রিস্টাব্দে গ্যারিবল্ডির এক্সপিডিশন অব দ্য থাউজেন্ডের ফলে সিসিলি ও নেপলস জয় হয়। কাভুর কৌশলে গ্যারিবল্ডির বিজিত অঞ্চলকে ভিক্টর ইমানুয়েলের রাজ্যের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করেন। ফলে দক্ষিণ ইতালীয় ঐক্যের মূল স্রোতে আসে। ইতালির ঐক্য সম্পূর্ণ করার ক্ষেত্রে অবদান। কাভুরের নীতি ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে 1861 খ্রিস্টাব্দে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়কে ইতালির রাজা ঘোষণা করা হয় এবং ঐক্যবদ্ধ ইতালি রাজ্যের প্রতিষ্ঠা ঘটে। যদিও রোম ও ভেনিস তখনও ইতালির অন্তর্ভুক্ত হয়নি, তবুও ইতালিক রাজনৈতিক ঐক্যের প্রধান ভিত্তি তখন গড়ে উঠেছিল। উপসংহার: ইতালির ঐক্য ছিল ম্যাৎসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় এবং ক্যাভুরের
সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে এই আন্দোলনে ক্যাভুরের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তিনি দ্য সোর্ড অফ গ্যারিবল্ডি ওয়াজ গাইডেড বাই দ্য ডিপ্লোমেসি অফ কাভুর। তার বাস্তববাদী রাজনীতি, দক্ষ কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের কৌশল ইতালির ঐক্যকে বাস্তব রূপ দেয়। তাই যথার্থই বলা যায়, কাভুর ওয়াজ দ্য আর্কিটেক্টর অব দ্য ইটালিয়ান ইউনিফিকেশন। তোমাদের পাঠ্য 3য় অধ্যায় থেকে 4 নম্বরের জন্য শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। উত্তর: 19বিংশ শতকের ইউরোপের ইতিহাসে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব ছিল এক যুগান্তকারী ঘটনা। ফরাসি রাজা দশম চার্লসের স্বৈরাচারী ও প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে জনগণের প্রবল অসন্তোষ থেকে এই বিপ্লবের সূত্রপাত হয়। মাত্র 3 দিনের প্রবল গণ আন্দোলনের ফলে বুর্ব রাজবংশের পতন ঘটে এবং ফ্রান্সে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, দ্য জুলাই রেভলিউশন ওয়াজ এ ট্রাম্প অফ লিবারালিজম ওভার রিঅ্যাকশন। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার প্রধান কারণগুলি হল: ক. বুর্ব রাজতন্ত্রের প্রতিক্রিয়াশীল নীতি। নেপোলিয়নের পতনের পর ফ্রান্সে বুর্ব রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়। দশম চার্লস পুরানো অভিজাত ও যাজক সম্প্রদায়ের বিশেষ অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তার এই রিঅ্যাকশনারি পলিসি উদারপন্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি করে। খ. দশম চার্লসের স্বৈরাচারী শাসন। দশম চার্লস জনগণের সাংবিধানিক অধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাকে উপেক্ষা করে রাজকীয় ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। তার প্রধানমন্ত্রী পলিনিয়াকের নেতৃত্বে সরকারও ছিল অত্যন্ত রক্ষণশীল। ফলে রাজতন্ত্রের বিরুদ্ধে জনমত ক্রমশ শক্তিশালী হয়। গ. উদারপন্থী ও জাতীয়তাবাদী ভাবধারার প্রসার। ফরাসি সমাজে লিবারালিজম ও ন্যাশনালিজমের আদর্শ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল। জনগণ স্বৈরাচারী রাজতন্ত্রের পরিবর্তে সাংবিধানিক শাসন, নাগরিক স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই নতুন রাজনৈতিক চেতনা রাজতন্ত্রের সঙ্গে সংঘাতকে অনিবার্য করে তোলে। ঘ. সংবাদপত্রের স্বাধীনতা হরণ। উদারপন্থী সংবাদপত্রগুলি দশম চার্লসের নীতির সমালোচনা করত এবং জনগণের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলত। তাই সরকার সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে। ফ্রিডম অব দ্য প্রেসের উপর এই আঘাত জনগণের ক্ষোভকে আরো তীব্রতর করে তোলে।
ও 26শে জুলাইয়ের অধ্যাদেশ। জুলাই বিপ্লবের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ ছিল 26শে জুলাই 1830-এর অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয়। সদ্য নির্বাচিত প্রতিনিধি সভা ভেঙে দেওয়া হয়। নির্বাচনী আইন পরিবর্তন করা হয়। নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়। এই অধ্যাদেশকে জনগণ তাদের সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আঘাত হিসাবে গ্রহণ করে। ফলে প্যারিসে 27, 28 ও 29শে জুলাই তীব্র গণ অভ্যুত্থান শুরু হয়, যা ইতিহাসে 3 গ্লোরিয়াস ডেজ নামে পরিচিত। উপসংহার: সুতরাং দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি, স্বৈরাচারী শাসন, উদারপন্থী ভাবধারার প্রসার, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং সর্বোপরি 26শে জুলাইয়ের অধ্যাদেশ, এই সমস্ত কারণের সম্মিলিত ফলে 1830 সালের জুলাই বিপ্লব সংঘটিত হয়। তবে 26শে জুলাইয়ের অধ্যাদেশই ছিল বিপ্লবের শেষ স্ফুলিঙ্গ, যা দীর্ঘদিনের পুঞ্জীভূত জন অসন্তোষকে বিস্ফোরণে পরিণত করে। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায় থেকে 4 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি প্রায়শই স্কুলের পরীক্ষায় এসে থাকে, তা আমি তোমাদের সামনে একে একে তুলে ধরলাম। তোমাদের বলবো, তোমরা আমার দেওয়া এই প্রশ্নগুলি অতি অবশ্যই প্রস্তুতি নাও। তোমরা যদি প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।